আজ তোমাদের রসিক বর বীরবলের গল্প বলবো। গল্পটির নাম অসম দোস্তি। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সম্রাট আকবরের ছেলের নাম ছিল সেলিম। তার সঙ্গে মন্ত্রীর ছেলের গড়ে উঠেছিল বন্ধুত্ব, যাকে বলে এক আত্মা এক প্রাণ। পরিস্থিতি এমন হয়ে উঠেছিল, তারা একে অন্যকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারত না। খেলাধুলা, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা সবই চলতো তাদের দুজনের মধ্যে। কেবলমাত্র রাত্রিটুকুর জন্য তাদের মধ্যে বিচ্ছেদ ঘটতো। সম্রাট আকবর মন্ত্রীর ছেলের সঙ্গে তার ছেলে সেলিমের এই বন্ধুত্ব গড়ে ওঠার ব্যাপারটিকে মোটেই সুনজরে দেখতেন না। আর এত বড় একটা ব্যাপারকে তো আর বরদাস্ত করা যায় না। তিনি প্রায় সমগ্র ভারতের অধীশ্বর, ভারতের ভাগ্য বিধাতা, আর মন্ত্রী তো তারই অধীনস্থ এক কর্মচারী মাত্র। তাই তাদের পুত্রদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠা অবশ্যই বাঞ্ছনীয় নয়। কিন্তু উপায়ই বা কি? সেলিমের বয়স কম, উচ্চ নিচ মান সম্মান বোধ এখনো তার মধ্যে ভালোভাবে গড়ে ওঠেনি। তাকে কি করে এমন একটি জটিল ব্যাপার বুঝিয়ে শুনিয়ে উভয়ের মধ্যে বিচ্ছেদের প্রাচীর সৃষ্টি করা যেতে পারে? কি করে যে ব্যাপারটার ফয়সালা করবেন তা কিছুতেই সম্রাট আকবর ভেবে স্থির করতে পারলেন না। এখন উপায়, কোনো না কোনো উপায় তো বের করতেই হবে। বাদশাহ আকবর একদিন অনন্যোপায় হয়ে তার অসময়ের পরামর্শদাতা, খুশি আনন্দের আধার রসিক বর বীরবলকে তলব করলেন। বাদশাহের জরুরি তলব পেয়ে বীরবল হাঁপাতে হাঁপাতে বাদশাহের দরবারে এসে কুর্নিশ সেরে বললেন, হুকুম করুন জাহাপনা, কি করতে হবে আমাকে? তখন আকবর বললেন, শোনো বীরবল, তোমার সঙ্গে হঠাৎ এক জরুরি পরামর্শের দরকার হয়ে পড়েছে। তবে মনে থাকে যেন ব্যাপারটা যেন প্রচার না হয়ে যায়, তাহলে কিন্তু আমার চূড়ান্ত বদনাম হয়ে যাবে। আর তারই ফলে মহামতি আকবরকে সবাই দাম্ভিক, আত্মম্ভরি বলে মনে করবে। তখন বীরবল বলল, বলুন জাহাপনা, এ বান্দা আপনার কোন গুরুত্বপূর্ণ? বীরবলকে কথাটি শেষ করতে না দিয়েই আকবর বলতে লাগলেন, হ্যাঁ, গুরুত্বপূর্ণ তো বটেই, তবে জরুরিও বটে। আমার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারেন জাহাপনা। কথা দিচ্ছি, আমরা দুজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি এই ব্যাপারটি জানতে পারবে না। এবার বলুন ব্যাপারটা কি? আকবর বললেন, শোনো বীরবল, আমি ভারতেশ্বর সম্রাট আকবর। আবার সেলিম সামান্য এক মন্ত্রীর ছেলের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে মাখামাখি করবে, হৃদ্যতার সম্পর্ক গড়ে তুলবে, তা কি নিজের চোখে দেখা সম্ভব নাকি উচিত? জাহাপনা, আমাকে কি শাহজাদা সেলিম আর মন্ত্রীর ছেলের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব ভেঙে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, একদম আমার মনের কথা বলেছ বীরবল। আমি জানি তুমি এমন মতলব বার করবে যাতে সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। বাদশাহকে কুর্নিশ করে বীরবল বিদায় নিলেন। পরের দিন সকালে শাহজাদা সেলিম এক নির্জন নিরালা পরিবেশে মন্ত্রীর ছেলের সঙ্গে খেলাধুলা করছিলেন। বীরবল এক দুপা করে এসে সেখানে হাজির হলেন। গুটি গুটি শাহজাদা সেলিমের কাছে গিয়ে
তার কানের কাছে মুখ নিয়ে বার কয়েক অর্থহীন ফিস ফিস করলেন। তারপর মুখ সরিয়ে এনে সজোরে উচ্চারণ করলেন, খবরদার কারো কাছে এই ব্যাপারটি ফাঁস করো না, মনে থাকে যেন। ব্যাস, তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। বীরবল চোখের আড়াল হতে না হতেই মন্ত্রীর ছেলে বাদশাহ সেলিমের কাছে এসে বললেন, দোস্ত, তোমাকে উনি কি বলে গেলেন? সেলিম তাচ্ছল্যের সঙ্গে জবাব দিলেন, ধুত, কিচ্ছু না। মন্ত্রীর ছেলের ভ্রু কুঁচকে অবিশ্বাসের ছাপ চোখে মুখে এঁকে বলল, ধুত কি রে? ফিসফিস করে তিনি কি যেন বললেন দেখলাম, শেষে বলে গেলেন কাউকে কিচ্ছু না বলার জন্য। আর তুমি বেমালুম অস্বীকার করছো? সেলিম বলল, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করো, তিনি আমার কানের কাছে মুখ নিয়ে বার কয়েক ফিস ফিস শব্দ করলেন। যাওয়ার সময় সজোরে বলে গেলেন কাউকে যেন না বলি। ব্যাস, এইটুকু পর্যন্ত। সেলিমের কথা মন্ত্রীর ছেলের মোটেই বিশ্বাস হলো না। সে অভিমান ভরে বলে উঠল, বুঝেছি, আমাদের বন্ধুত্ব আর ঠিকঠাক নেই। তুমি ফাঁক ফোকর সৃষ্টি করে রেখেছ। আমাদের পরস্পরের মধ্যে যে এক প্রাণ এক মন সম্পর্ক, তা আজ আর নেই। তুমি তবে আজকাল আমার কাছে অনেক কিছুই গোপন করছো। তবে আর এই মিথ্যামিথ্যি বন্ধুত্বের বাহনা করে কি হবে? মুখ বেজার করে মন্ত্রীর ছেলে সেখান থেকে চলে গেল।